বাঁচার জন্য যদি আলাদা হও তাহলে একজনও বাঁচবে না, আর মরার জন্য যদি এক হও তাহলে একজনও মরবে না। মনে আছে জুলাই আন্দোলনের সময় বিশ্ববিদ্যালয় শিক্ষিকার এই সাহসী বক্তব্য আন্দোলনের গতিপথকে প্রভাবিত করতে কি পরিমাণ ভূমিকা পালন করেছিল? সে নিয়ে কথা বলবো একটু পরেই। তবে তার আগে বুঝে নিতে চাই একটা অনলাইন রসিকতা, একটা কটাক্ষ কি করে লাখো লাখো তরুণকে আজকে মাঠে নামিয়ে এনেছিল। কিছু ছবি দেখি। কি ছবিগুলো চেনা চেনা লাগছে? ঠিক ২ বছর আগে জুলাই আন্দোলনে আমাদের ছাত্ররা এরকম ভাবে রক্তাক্ত হয়েছিল। এর চেয়েও ভয়াবহ পরিস্থিতি বরণ করতে হয়েছিল তাদেরকে। ভারতের প্রধান বিচারপতি বেকারদেরকে কটাক্ষ করে পরজীবী এবং আরশোলার সঙ্গে তুলনা করেছেন। সঙ্গে সঙ্গে ৩০ বছর বয়সী অভিজিৎ দীপ সোশ্যাল মিডিয়ায় লিখলেন, এই আরশোলা কি এক হতে পারে না? বিস্ফোরণ বয়ে গেল সোশ্যাল মিডিয়ায় এবং সবাই একসাথে সমবেত হলেন। তৈরি হলো নতুন দল, ককরোচ জনতা পার্টি। এখানে প্রধান বিচারপতির কটাক্ষ, আর ওইখানে আমাদের সময়ে ছিল শেখ হাসিনার কটাক্ষ। ওটা কি মুক্তিযুদ্ধের নাতিপুতিরা পাবে নাকি রাজাকারের নাতিপুতিরা পাবে? যত সব রাজাকারের বাচ্চারা এখন আন্দোলন করছে। তখনই স্লোগান উঠলো, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। দুই ক্ষেত্রেই কটাক্ষ প্রধান ভূমিকা পালন করেছিল। আর ককরোচ জনতা পার্টি তৈরি হবার পর তো ২ সপ্তাহে ২,২০,০০,০০০-এরও বেশি ফলোয়ার হয়ে গিয়েছে তাদের, যা বিজেপির ফলোয়ারের চেয়েও কয়েক গুণ বেশি। এক্ষেত্রে দাবি একটাই, নিট প্রশ্নপত্র অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অনেক তরুণকে এই ব্যাপারে তার সম্ভাবনাকে জলাঞ্জলি দিতে হয়েছিল এবং একই সাথে এই কটাক্ষ করা প্রধান বিচারপতির অপসারণ এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। ভেবে দেখুন, দুই ক্ষেত্রে আমাদের এবং তাদের আন্দোলনের দাবি কিন্তু মোটামুটি প্রায় একই। ওখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং পুরো শিক্ষা সংস্কার, আর এখানে ছিল কোটা সংস্কার। মিল আরো রয়েছে। ৭টি পয়েন্ট দি বাংলা পালস খুঁজে খুঁজে বের করেছে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সঙ্গে জুলাই আন্দোলন ঠিক কি কিভাবে হুবহু মিলে যাচ্ছে। ওখানেও ছিল ছাত্র আন্দোলন, এখানেও ছাত্র আন্দোলন। দিল্লির রাজপথে যারা আজকে জড়ো হয়েছে তাদের বেশিরভাগই তরুণ। সঙ্গে তাদের বাবা মারা নেমেছে, শিক্ষকরা নেমেছে, আত্মীয় স্বজন এবং পরিবার বর্গ নেমেছে। ঠিক জুলাই আন্দোলনেও কি তাই নয়? মায়েরা, বোনেরা মাঠে নেমে গিয়েছিল। তারাও তাদের সন্তানদের সাথে সংহতি প্রকাশ করেছিল। মায়েরা বাড়ি থেকে খিচুড়ি রান্না করে এনেছিল, খাবার তুলে দিচ্ছিল তাদের সন্তানদের কাছে, কেউ পানি বিতরণ করছিল। দুই ক্ষেত্রে পরিস্থিতি কি এক নয়? দুই আন্দোলনের কিছু ছবি দেখে নিতে চাই, মনে করিয়ে দিতে চাই আমাদের জুলাইকে আরো একবার। এবার ভেবে দেখুন ২ নম্বর সাদৃশ্যের জায়গাটা। ওরা বেছে নিয়েছে সংসদ ভবন এলাকাকে, আমরা বেছে নিয়েছিলাম শহীদ মিনারকে। তারা টার্গেট করেছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু সংসদ ভবন। তারা সংসদ ভবনের গেটের দিকে ক্রমশ অগ্রসর হচ্ছিল, আর সেই সঙ্গে নরেন্দ্র মোদী পালিয়ে গিয়েছিল সংসদ থেকে। আর আমাদের ক্ষেত্রে ৩ আগস্ট যখন ডিবি অফিসের হেফাজত থেকে বেরিয়ে এসলো নাহিদ হাসনাত সার্জিসরা, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা, শহীদ মিনারে তখন লক্ষ লক্ষ কণ্ঠে এক দফার দাবি আসলো। দুই ভিডিও ফুটেজ একটু দেখে নেই। এবার ৩ নম্বর যে সাদৃশ্য, টিয়ার শেল। জুলাই আন্দোলনের সময় একটা ছবি আমরা প্রায়ই দেখেছি না, যে পুলিশ যে টিয়ার শেল নিক্ষেপ করছে, ছাত্ররা ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে এসে সেই টিয়ার সেলকে পুলিশের দিকেই তারা নিক্ষেপ করছিল। ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনে ঠিক তেমনটাই ঘটেছে। পুলিশ টিয়ার সেল ছুড়েছে আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য, সাহসীরা এগিয়ে এসে সেই টিয়ার সেলকে পুলিশের দিকে নিক্ষেপ করেছে। দৃশ্যটা একটু দেখি।
কোনো আন্দোলন যেন একা একা জমে না, কোনো আন্দোলনের সফল হবার পেছনেও থাকে অনেকগুলো স্টেক হোল্ডার, অনেক মানুষ। ঠিক তেমনি চতুর্থ সাদৃশ্যের জায়গায় আমরা খুঁজে পেয়েছি অভিনয় শিল্পী সহ ভারতের অন্যান্য মানুষদের সম্পৃক্ততা। আমরা দেখেছি যে সোনম ওয়াংচুক, লাদাখের প্রখ্যাত প্রকৌশলী এবং শিক্ষা আন্দোলন কর্মী, তিনি তাদের সাথে সংহতি জানিয়ে অনশন করেছেন। শাবানা আজমির মতো প্রথিতযশা অভিনেতা অভিনেত্রী মাঠে নেমেছেন। দক্ষিণী সিনেমার অন্যতম প্রধান অভিনেতা প্রকাশ রাজ সংহতি জানিয়ে রাত্রি যাপন করেছেন আন্দোলনকারীদের সঙ্গে। আর জুলাই আন্দোলনে সঙ্গীত শিল্পী, অভিনেতা, অভিনেত্রী, গায়ক, গীতিকার, সুরকার, নাট্যাভিনেতা, চলচ্চিত্রকার কে নামেনি মাঠে। দুই ক্ষেত্রেই সিনিয়রদের সামনে থেকে নেতৃত্ব দেয়া এবং সাহস যোগানো দুই আন্দোলনকেই প্রভাবিত করেছিল। দৃশ্যটা একটু দেখি। हम लोग यहाँ बिल्कुल पीसफुल प्रोटेस्ट करने के लिए आए हैं। जो हमारे मुल्क की संविधान हमको जो हक देता है, उस हक को बयान करने आए हैं। महात्मा गांधी जी ने हमको सिखाया था। 5 নম্বর মিলটা কোন জায়গায় জানেন? ব্যারিকেড ভেঙে প্রবেশ করা। দিল্লির আন্দোলনে আন্দোলনকারী ছাত্ররা ব্যারিকেড ধরে ঝাঁকাঝাঁকি করে ব্যারিকেডকে ভেঙে ফেলে সংসদ ভবনের দিকে তারা ঢোকার চেষ্টা করেছিল। আপনাদের মনে আছে? শাহবাগে, উত্তরায়, যাত্রাবাড়িতে, কিংবা বনশ্রী, রামপুরায়, বাড্ডায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময় এই ব্যারিকেড ভেঙেই ছাত্র জনতারা হু হু করে তাদের দাবি আদায়ের জন্য রাজপথে নেমে এসেছিল, মিছিল করেছিল। ঠিক একই ঘটনা ঘটেছে দিল্লির ককরোচ জনতা পার্টির এই আন্দোলনে এবং সমাবেশে। দেখি এই জায়গাটা সংসদ ভবনের কতটা কাছে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দেখো, খুবই কাছে, একেবারে ঢিল ছোঁয়া দূরত্বে। এই তুমি যেখানে দেখতে পাচ্ছ, এখান থেকে সংসদ ভবন একেবারে ঢিল ছোঁয়া দূরত্বে, কয়েকশো মিটার। রেল ভবন এবং 6 নাম্বার যে সাদৃশ্য আমরা খুঁজে পাই তা হলো পুলিশের পিছু হটা। আন্দোলনকারীদের চাপের মুখে ঢিল, ইট পাটকেলে বুক চিতিয়ে সামনের দিকে দাঁড়ার মানসিকতায় ককরোচ জনতা পার্টির মানুষেরা যেভাবে একতাবদ্ধ হয়ে মাঠে নেমেছে, পুলিশ পিছু হটতে বাধ্য হয়েছে। ঠিক একই রকম ভাবে উত্তরায় যখন আন্দোলনকারীরা ব্যাপক ধাওয়া দিয়ে পুলিশকে সেখান থেকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছিল, পুলিশও কাভার্ড ভ্যানে চড়ে লেজ গুটিয়ে পালিয়েছিল। সেই জুলাই আন্দোলন নিশ্চয়ই আমাদের মনে আছে। একটু দেখি দুই দৃশ্য। আর এই দৃশ্য দেখে একটা কথাই মনে পড়ে, মানুষ যখন ভয় পাওয়া বন্ধ করে, ভয়কে জয় করতে শুরু করে, তখনই ক্ষমতা ভয় পেতে থাকে। আর তাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকা জোর গলায় তার সন্তান তুল্য শিক্ষার্থীদের সাহস যোগাতে বলিষ্ঠ কণ্ঠে বলেছিল, বাঁচার জন্য যদি আলাদা হও তাহলে কেউ বাঁচবে না, আর মরার জন্য যদি এক হও তাহলে কেউ মরবে না। আর একটা মজার সাদৃশ্য আছে জানেন? দুই ক্ষেত্রেই ফ্যাসিস্ট এবং ক্ষমতাবাদীরা বোধহয় একই রকম আচরণ করতে শুরু করে। খেয়াল করে দেখুন, ভারতের আন্দোলনে যে পুলিশরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা ছিল, তাদের অনেকের ভেতরে দেখা গিয়েছে তাদের কোনো নেম প্লেট নেই। অতএব তারা কি সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ছিল, নাকি ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনীর সদস্য, যারা কিনা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকাশ পোশাকে এসে তারা এই আন্দোলনকে দমন করার চেষ্টা করছিল? মনে নেই বাংলাদেশে হেলমেটধারী সেই ছাত্রলীগের কথা, যারা পুলিশের সঙ্গে মিশে গিয়ে, এবং অনেক পুলিশকেই তো আমরা পেয়েছিলাম যাদের পায়ে জুতো ছিল না, তারা আন্দোলনে এসে গুলি করেছে, আক্রমণ করেছে, লাঠিচার্জ করেছে, টিয়ার শেল নিক্ষেপ করেছে। দুই ক্ষেত্রেই পরিস্থিতি একই রকম। ভিডিও ফুটেজ দেখে বুঝে নিতে চাই সাদৃশ্যের ঘটনাটা এই ক্ষেত্রে কেমন। নেমপ্লেট বিহীন পুলিশ আর হেলমেটধারী ছাত্রলীগ। দেখুন। এবার আসি একটা পার্থক্যের জায়গায়। দুই ক্ষেত্রে মিলগুলো দেখে হয়তো আমাদের খুব আশ্চর্য লাগতে পারে, কিন্তু একটা পার্থক্য আছে এবং পার্থক্যটা ফলাফলে। বাংলাদেশের এই ছাত্র আন্দোলন যখন গণ আন্দোলনের রূপ নিল, তখন সেটা ক্রমাগত এতটাই ভয়াবহ পর্যায়ে
চলে গেল যে 15 বছর ধরে ঘাড়ের উপর জেকে বসা ফ্যাসিস্টকে তারা হেলিকপ্টারে পালাতে বাধ্য করলো। কিন্তু ভারতে কি তেমনটা হবে? এই প্রশ্নটা অবশ্য ভবিষ্যতের কাছে তোলা থাকাই ভালো। আন্দোলনের রূপরেখা আর কয়েকদিন পরে গেলেই হয়তো বোঝা যাবে সেটি কোন পর্যায়ে যাচ্ছে। তবে ভারতের ইতিহাস বলে ভারতে এখন পর্যন্ত কোনো অভ্যুত্থান সফল হয়নি। তার পিছনে কারণ আছে। দি বাংলা পাস সেই বিষয়গুলো নিয়ে স্টাডি করছে। ভারতে কেন কখনো গণ অভ্যুত্থান সফল হয় না তার একটা প্রামাণ্য চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরতে চাই। দি বাংলা পালসের এই চ্যানেলে আপনারা চোখ রাখুন। নতুন হলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এই আন্দোলন ঠিক কোন জায়গায় পৌঁছতে পারে সে ব্যাপারে আপনাদের মতামত আমাদেরকে কমেন্ট করে জানান। তবে হ্যাঁ, আন্দোলনের ভাষা এবং শেষ কথা ঠিক ওইটাই, বাঁচার জন্য যদি আলাদা হও তাহলে কেউ বাঁচবে না, আর মরার জন্য যদি এক হও কেউ মরবে না। কংগ্রেস জনতা পার্টিও তাই, যাদেরকে সিস্টেম এবং রাষ্ট্র ক্ষমতা গণায় ধরে না তারা তাদের নিজেদেরকে গোনায় ধরতে রাজপথে নেমে আসে। পরিস্থিতি কি পাল্টাবে ভারতের? কি মনে হয় আপনার? ধন্যবাদ সবাইকে।